আশা করি আমার এই ভিডিও দেখার পর ট্রু ফলস নট গিভেনের যে প্যাচ, যে ভেজাল, এই যে তিনজনের যে ভেজাল, তিনজনের যে প্যাচ, সেটা নিয়ে কনফিউশন থাকবে না। এটা নিয়ে কনফিউশন একদম ক্লিয়ার করে দিতে পেরেছি। আমার নেক্সট ব্যাচ শুরু হবে জুন থেকে। আমার বর্তমানে যে ব্যাচ আছে সেটা একদম ফুল। জুনের ব্যাচে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমার পেজে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি রিডিং মডিউল কিভাবে 1 ঘন্টায় 3টা প্যাসেজ সলভ করা যায়, সোজা কথায় বলতে গেলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু বলেছি, অনেক টিপস দিয়েছিলাম এবং আমি সেটা প্র্যাকটিক্যালি একটা প্যাসেজের মাধ্যমে কমপ্লিট করে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কোশ্চেন সলভ করলে আসলে আপনাদের টাইমটা বেঁচে যাবে, অ্যাট দ্য সেম টাইম আপনারা খুব সহজে 40টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তখন আমি বলেছিলাম আমার নেক্সট ভিডিওগুলো আসবে সবগুলো সেকশন ওয়াইজ, মানে কোশ্চেনের টাইপ ওয়াইজ আমি ভিডিও দেওয়া শুরু করব। এবং আপনাদের অনেক অনেক পজিটিভ ফিডব্যাকের কারণে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি যে আমার উচিত আপনাদেরকে সাহায্য করা। আমার ভিডিওর মাধ্যমে যদি একটা স্টুডেন্টেরও কোনো হেল্প হয়ে থাকে সেটাই আমার জন্য আসলে অ্যাচিভমেন্ট। তো আমার আজকের ভিডিও হচ্ছে আইএলসের রিডিংয়ের ট্রু ফলস নট গিভেন নিয়ে। খুবই ভেজাল একটা জিনিস ট্রু ফলস নট গিভেন, যেটাকে মনে হবে ট্রু সেটাকে আবার অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে ফলস মনে হয়। আর ফলস আর নট গিভেন নিয়ে তো আসলে এক কথায় প্রচুর কনফিউশন থাকে, প্রচুর মারামারি থাকে। যে জিনিসটা আসলে নট গিভেন হয় সেটাকে আমরা ধরে নিই অনেক সময় ফলস, যেটা আবার ফলস হয় সেটাকে আবার অনেক সময় ধরে নিই নট গিভেন। সো কীভাবে আপনারা খুব সহজে, খুব দ্রুত এবং খুব ইজিলি ট্রু ফলস নট গিভেন অ্যাট দ্য সেম টাইম ইয়েস নো নট গিভেন এটা সলভ করতে পারবেন, ক্র্যাক করতে পারবেন, সেটারই আজকে আমি টিপস ট্রিক্স দিয়ে তারপর আমি প্যাসেজ থেকে ডিরেক্ট, এটা একটা ক্যামব্রিজের একটা প্যাসেজ, সো সেই প্যাসেজ থেকে ডিরেক্ট আমি সলভ করিয়ে দেখিয়ে দিব আসলেই আমি যেই ওয়েগুলো বলছি, যেভাবে বলছি সেভাবে আসলে সলভ করা সম্ভব কিনা এবং খুব দ্রুত করা যাবে সেভাবে যদি আপনারা ফলো করেন। তবে খাতায় যখন অ্যান্সার লিখবেন মেক শিওর করবেন ট্রু এর জায়গায় আবার কখনো ইয়েস লিখে দিয়েন না, ইয়েসের জায়গায় আবার কখনো ট্রু লিখে ফেলেন না। উপরে ভালো মতো ইনস্ট্রাকশন পড়ে নেবেন, এটা কি আসলে ট্রু ফলস নট গিভেন নাকি ইয়েস নো নট গিভেন, সেটাই আপনাকে অ্যান্সার লিখতে হবে। এখন আসি টিপস ট্রিক্সের বেলায় যে কিভাবে আমরা আসলে ট্রু ফলস নট গিভেনকে সলভ করতে পারি। ওকে, সো প্রথমে আমাকে যেটা করতে হবে, লাস্ট ভিডিওতে আমি যেই কথাটা বলেছিলাম এগেইন বলছি, ভালো মতো আমাদেরকে কোশ্চেন পড়তে হবে। কোশ্চেনটার দিকে আগে মনোযোগ দিবেন যে কোশ্চেন্সে কি কি বলা হয়েছে। প্যাসেজের জাস্ট হেডলাইন পড়বেন, প্যাসেজের জাস্ট হেডলাইন পড়বেন এবং যে সাবহেডিং থাকে ওই হেডিং এবং সাবহেডিং পড়বেন। হেডিং সাবহেডিং ছাড়া প্যাসেজের ভেতরে কিচ্ছু পড়ার দরকার নাই। হেডিং সাবহেডিংয়ের পরে সোজা চলে যাবেন কোশ্চেনে। কোশ্চেন পড়ে এটা আসলে স্ক্যানিংয়ের কোনো জিনিস না যে ট্রু ফলস নট গিভেন আপনি স্ক্যানিং করে বের করে ফেলবেন। স্ক্যানিং কিছু ওয়ার্ড আমরা চাইলে করতে পারি, কিছু কিছু ওয়ার্ড তো আসলে স্ক্যানিং করে বোঝা যায়। কোনো যদি নাউন থাকে বা কোনো স্পেসিফিক কোনো পার্সনের নাম থাকে সেই ধরনের জিনিসপত্র আমরা আসলে স্ক্যান করে বের করে ফেলতে পারি। তবে যেই লাইনটা আপনার কাছে ডাউটেড হবে সেই লাইনটাকে আপনার বুঝতে হবে। সো যা করতে হবে, আমরা ফার্স্টে কোশ্চেন পড়বো, কোশ্চেন পরে সেই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস মানে কি, সেই কোশ্চেনটা বোঝার চেষ্টা করবো যে কোশ্চেনে আসলে কি বলা হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে কোশ্চেনের অর্থ বুঝতে হবে আপনাকে। এরপর আসি কোশ্চেনের মিনিং বোঝার চেষ্টা করব আমরা, যেটা আগের কথাতেই বললাম যে কোশ্চেনটা অ্যানালাইসিস করব, কোশ্চেনের মিনিং বুঝবো এবং তারপর প্যাসেজের সাথে গিয়ে সেই মিনিংটাকে আমরা মেলাবো যে কোশ্চেনে যেই কথাটা বলা হচ্ছে সেই সেম কথাটাই বা সেম মিনিংটা আসলে প্যাসেজের লাইনটা আর কিনা। ধরেন আমি প্যাসেজে একটা লাইন খুঁজে পাইলাম, এখন সেই লাইনটা আমার কাছে ডাউট হচ্ছে যে এই লাইনের মধ্যে উত্তর আছে, তাহলে আমি কি করব, কোশ্চেনটা আমি ভালো মতো মনে রাখার চেষ্টা করব বা কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো সেগুলো একবার দেখে আসবো এবং তখন বোঝার চেষ্টা করব যে কোশ্চেনের লাইন এবং আমার প্যাসেজের লাইনের অর্থ সেম কিনা। এটা একটা গেল। আসলে এই সবগুলো টিপস আসলে সবসময় যে একদম পারফেক্টলি আপনার ফলো করতে হবে বা পারফেক্টলি আসলে ম্যাচ আপ করবে ব্যাপারটা এরকমও না। তবে এগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার মোটামুটিভাবে সময় বেঁচে যাবে। খুব দ্রুততার সাথে আপনি রিডিংয়ে ট্রু ফলস নট গিভেন সলভ করতে পারবেন। আর ওই যে কনফিউশন ঝামেলা যে ফলস হবে নাকি নট গিভেন হবে কি হবে ওইটা আপনার থাকবে না। আপনি নিজেই শিওর থাকবেন যে এটার অ্যান্সার আসলে ফলসই হবে। নেক্সট আসি, সাধারণত প্যাসেজের অর্ডার বা সিরিয়াল অনুযায়ী কোশ্চেন হয় ডেফিনেটলি। সো কোশ্চেনের 1 নম্বরে যেটা থাকবে সেটা প্রথমেই থাকবে, 2 নম্বরে যেটা থাকবে সেটাই প্রথমটার পরেই থাকবে। সো ইন কেস আপনি যদি 3 নম্বরের অ্যান্সারটা খুঁজে পেয়েছেন বাট 2 নম্বর পাচ্ছেন না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি উপরে রেখে চলে এসেছেন 2 নম্বর, কারণ সিরিয়াল অনুযায়ী বা অর্ডার অনুযায়ী অ্যান্সারগুলো হয়ে থাকে। সো 1-এর পরে 2 থাকবে, 2-এর পরে 3 থাকবে, 3-এর পরে 4 থাকবে। সো এটা একটু মাথায় রাখবেন যে নেক্সট কোশ্চেনটা আসলে কি সেটা মাথার মধ্যে রেখে আপনাকে সামনের দিকে আগাতে হবে। প্যাসেজের মধ্যে
ওই যে একটু আগে বললাম যে কিছু জিনিস আমাদের স্ক্যানিং করতেই হবে। কিছু নাম্বার থাকতে পারে, কিছু নাউন থাকতে পারে, কোনো সায়েন্টিস্টের নাম থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, স্পেশাল কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে, ভার্ব থাকতে পারে। সো এই ধরনের শব্দগুলোকে আমরা খুব ভালো মতো স্ক্যান করব, অ্যাট দ্য সেম টাইম মার্ক আউট করব। এই যে আমি যেভাবে মার্ক আউট করছি প্যাসেজের মধ্যে ট্রাই করবেন এইভাবে মার্ক আউট করার। নর্মালি পেন্সিল দিয়ে জাস্ট হচ্ছে এইভাবে দাগ দিয়ে গেলেন, সেটা অনেক সময় চোখে পড়ে না। সো যেটা করবেন এইভাবে সুন্দর করে মার্ক আউট করবেন যে এই জিনিস আমার চোখের থেকে নড়বে না। ওকে, সো সেগুলো আমরা স্ক্যান করব। এখন আসি ট্রু আসলে চিনব কিভাবে। যদি কোনো একটা প্রশ্ন আমার ট্রু হয় তাহলে সেটা চিনব কিভাবে। প্রথম কথা, ট্রু এর ক্ষেত্রে প্যাসেজের সাথে কোশ্চেনের অর্থের মিল থাকবে ফর শিওর। ট্রু এর ক্ষেত্রে কি হবে? ট্রু এর ক্ষেত্রে কোশ্চেনের সাথে অর্থের মিল থাকবে। তবে এমন হলো যে আপনি 7টা কোশ্চেনের মধ্যে আপনি 7টা কোশ্চেনের মধ্যে আপনি 6টা কোশ্চেন অ্যান্সার খুঁজে পেয়েছেন এবং একটা কোশ্চেন অ্যান্সার কোথায় আছে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না, যে এটার অ্যান্সার কোথায়, মানে এটার অ্যান্সার আপনি পাচ্ছেনই না, ইনফরমেশন খুঁজেই পান নাই। ধরে নিলাম এরকম যে এটা রিলেটেড, এটা যে নট গিভেন না ফলস না ট্রু, আপনি কিছুই পাচ্ছেন না। তো তখন মোটামুটি ভাবে আপনি ধরে নেবেন যে এটা ট্রু হতেই পারে। এটা জাস্ট কি বলে, একটা হচ্ছে আপনার ট্যাকটিক্স বলতে পারেন, অথবা আপনার একটা গেজিং পাওয়ার বলতে পারেন, একটা আন্দাজের উপর ঢিল মারাও বলতে পারেন। সো তখন সেটাকে ট্রু ধরে নিয়ে আপনি জাস্ট অ্যান্সার করে চলে আসবেন। একদম লাস্টের অপশন এটা। সো যদি ট্রু হয় তাহলে অবশ্যই প্যাসেজের সাথে কোশ্চেনের কি থাকবে? অর্থের মিল থাকবে। তবে ইনফরমেশন যদি আমরা খুঁজে না পাই তখন আমরা বুঝবো যে আমরা সিনোনিম ধরতে পারি নাই। রিডিংয়ের ক্ষেত্রে আপনারা খুব ভালো মতোই জানেন, রিডিংয়ের প্যাসেজের ক্ষেত্রে প্যাসেজ এবং কোশ্চেনের মধ্যে অনেক 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 শব্দের সিনোনিম ইউজ করা হয়। সেজন্য বেশি বেশি চেষ্টা করবেন সিনোনিম পড়ার। আপনাদেরকে যেই রুটিনের ভিডিওতে আমি বলেছিলাম ভোকেবুলারি পড়ার, সেটা আসলে কিন্তু আমি বলিনি ইংলিশ টু বাংলা, আমি বলে দিয়েছিলাম ইংলিশ টু ইংলিশ, অর্থাৎ সিনোনিম পড়ার চেষ্টা করবেন। সিনোনিম পড়লে আপনাদের রিডিংয়ের অ্যান্সার খুঁজে পেতে সহজ হবে আপনাদের জন্য। এখন আসি ফলস কিভাবে আমি চিনব যে এই ইনফরমেশনটা আমার ফলস। এক্ষেত্রে আপনি প্যাসেজের মধ্যে অ্যান্সারটা পাবেন। ওকে, প্যাসেজের সাথে আপনার কোশ্চেনের মিল থাকবে, কিন্তু কেমন মিল থাকবে? অর্থের উল্টো মিল থাকবে, পুরোপুরিভাবে উল্টো মিল থাকবে। ধরেন কোথাও বলা আছে যে আমি এই জায়গাটাতে অনেক বেশি যাই, বা একটা মানুষের কথা বলা আছে সেই জায়গাটাতে অনেক বেশি যায়, আর প্যাসেজে থাকবে সেই জায়গাটাতে খুবই কম যায়, মাঝে মাঝে যায়। এই যে মাঝে মাঝে খুব কম, এটা কি উল্টা না? বেশির উল্টা। সো তখন সেই ইনফরমেশনটা হবে ফলস। অর্থাৎ সহজভাবে বলতে গেলে অপোজিট ইনফো থাকবে, অথবা টেক্সটের সাথে ইনফোর কন্ট্রাডিক্টস হবে। কন্ট্রাডিক্টস যেটা, অপোজিট সেটা, সেম ওয়ার্ড। অলরাইট, আসি নট গিভেন। এই যে এই ভেজাল দুইজন জিনিস, এই ফলস আর নট গিভেন, এই দুইজন পুরোপুরিভাবে ভেজাল। যে কে যে ফলস কে যে নট গিভেন একদম চেনাটা ঝামেলা হয়ে যায়। সো ফলসের জিনিসটা মাথায় রাখবেন যে আপনি খুঁজে পাবেন, উত্তর খুঁজে পাবেন, তবে অর্থের দিক থেকে আপনি কি খুঁজে পাবেন? উল্টো মিল খুঁজে পাবেন। এক জায়গায় বলবে কম, এক জায়গায় বলবে বেশি, এরকম উল্টো। আর নট গিভেনের সাথে কি হবে? নট গিভেনের সাথে খুব সহজ জিনিস, প্যাসেজের সাথে যে কোশ্চেন সেটার মেইন ইনফো সম্পূর্ণরূপে ভিন্ন থাকবে, পুরোপুরি ভিন্নই থাকবে। কোনো মানে উল্টো ইনফরমেশনও থাকবে না, অন্য কোনো কন্ট্রাডিক্টসও করবে না, কোনো অপোজিট থাকবে না, কিচ্ছু না, সম্পূর্ণ ভিন্ন, টোটালি ডিফারেন্ট একটা জিনিস থাকবে। সো সেটা কি হবে? সেটা হচ্ছে আমার নট গিভেন। কিছু সুপারলেটিভ ডিগ্রি আছে, যে সুপারলেটিভ ডিগ্রিগুলো থাকলে নর্মালি হচ্ছে অ্যান্সার নট গিভেন হয়, যেমন মোস্ট, লোয়েস্ট, হাইয়েস্ট, দেন। এগুলো দিয়ে আসলে মানে প্যাসেজের সাথে এগুলোকে ডিস্ট্র্যাক্টর বলে, যে এগুলো দিয়ে আপনাকে আসলে মানে একটু ভয় পাওয়াই দিবে যে আসলে কি এটা মিলে নাকি মিলে না, এটা কি এমন নাকি, এটা কি মানে ট্রু হবে নাকি ফলস হবে নাকি হবে। নর্মালি এই ধরনের শব্দগুলো থাকলে সেগুলো নট গিভেনই হয়। এখন যেটা আমরা করব, আমরা এখন একদম প্যাসেজ পড়ে একটা ট্রু ফলস সলভ করি, যে আসলে কিভাবে সলভ করতে হয়। এখন আমরা প্যাসেজ সলভ করি। এটা একটা ক্যামব্রিজের প্যাসেজ, ক্যামব্রিজ থেকে নেওয়া একটা প্যাসেজ। এখানে আমরা আগে হেডিং পড়ব, সাব হেডিং পড়ব। এই যে এখানে ইটালিক করে একটু লেখা, এটাকে আমরা সাব হেডিং বলি। এই যে এই জায়গাটুকু, এটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিং পড়ব, তারপর আমরা কোথায় চলে যাব? ডিরেক্টলি আমরা চলে যাব কোশ্চেন্সে, যে কোশ্চেন্সে কি কি বলা হচ্ছে। ওকে, সো আমরা একটু হেডিং আর সাব হেডিংটা পড়ি। হেনরি মোর 1898 to 1986। ওকে, সো হেনরি মোর হচ্ছে একটা পার্সনকে নিয়ে আসলে এই প্যাসেজটা লেখা, এবং সে আসলে কে সেটা একটু দেখি। দ্য ব্রিটিশ স্কাল্পচার হেনরি মোর ওয়াজ এ লিডিং ফিগার ইন দ্য 20th century আর্ট ওয়ার্ল্ড। সো 20th centuryর আর্ট ওয়ার্ল্ডে সে একজন লিডিং ফিগার ছিল, এবং সে কোথাকার ছিল? ব্রিটিশ, অর্থাৎ ব্রিটেন থেকে সে বিলং করে।
ইংল্যান্ড থেকে বিলং করে, আরও সহজ ভাষায় বললে। আমি মোটামুটি হেডিং আর সাব হেডিং পড়ে বুঝতে পারছি যে এখানে আর্ট রিলেটেড কোনো কথাবার্তা থাকতে পারে, তার লাইফ স্টোরি থাকতে পারে, সে আসলে কোনো কিছু করছে কিনা, তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, এই ধরনের কোশ্চেন্স থাকবে এই জায়গার মধ্যে। সহজে বোঝা গেলে এটাই বোঝা যায়। ওকে, এখন আসে কোশ্চেন্সের মধ্যে। সো এখানে সুন্দর মতো লেখা আছে যে কি দিতে হবে আপনাকে, ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। সো ভুলে অ্যান্সার শিটে ইয়েস নো নট গিভেন লিখবেন না, যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। এখন আমরা আগে একটু কোশ্চেন পড়ে কোশ্চেনে কিওয়ার্ডগুলো ঝটপট বের করে ফেলবো। কোশ্চেন কিন্তু বুঝতে হবে, শুধু কিওয়ার্ড বের করলে হবে না, বুঝতে হবে। প্রথম প্রশ্নে কি লেখা আছে, অন লিভিং স্কুল। ওকে, সো এই লিভিং মানে কি? লিভিং মানে হচ্ছে স্কুল যে আমরা ত্যাগ করি বা স্কুল থেকে চলে আসার পরে, এরকম বোঝায়। সো অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। সো মোর কি করেছিল? মোর তাই করেছিল যা তার ফাদার চেয়েছিল। স্কুলের পরে, অর্থাৎ স্কুল লাইফ শেষ করার পরে মোর কি করেছিল? তার বাবার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে মতোই কাজ করেছিল, এটাই তো বোঝা যায়। আচ্ছা, তো আমরা মোটামুটিভাবে খুঁজে বের করব যে এই যে লিভিং স্কুল, স্কুল ছাড়ার পরে আসলে মোর কী করেছিল, বা মোরের ইচ্ছা বা বাবার ইচ্ছার সাথে কী ধরনের তালমেল ছিল, এটা একটু খুঁজবো। সেকেন্ড কোয়েশ্চেন, মোর বিগ্যান স্টাডিং স্কাল্পচার। ওকে, সে কি পড়ালেখা শুরু করেছিল? স্কাল্পচার। স্কাল্পচার কি? স্কাল্পচার হচ্ছে ভাস্কর্য। সহজ ভাষায় বলতে গেলে টিএসসির মোড়ে যে ভাস্কর্যটা দেয়া আছে, যেটার নাম হচ্ছে রাজু ভাস্কর্য, সবাই আসলে চিনে রাজু ভাস্কর্য, যেখানে অনেকগুলো মানুষের মানে হচ্ছে যে মূর্তি টাইপের বানানো হয়, সেগুলোকে ভাস্কর্য বলে। মোর কি করেছিল? মোর এই স্কাল্পচার নিয়ে পড়ালেখা করেছিল। মোর এই স্কাল্পচার নিয়ে পড়ালেখা করেছিল কখন? ইন হিজ ফার্স্ট টার্ম, তার ফার্স্ট টার্মে। কোথায়? কোন স্কুলে? লিডস স্কুল অফ আর্ট। লিডস স্কুল অফ আর্টের মধ্যে ফার্স্ট টার্মে সে কি নিয়ে পড়ালেখা শুরু করেছিল? স্কাল্পচার নিয়ে। ওকে, when Moore started at the Royal College of Art. ওকে, সো মোর যখন রয়্যাল কলেজ অফ আর্ট, মানে রয়্যাল কলেজ অফ আর্টে তার পড়ালেখা শুরু করে। রয়্যাল কলেজ অফ আর্ট, এটা আমার একটা পিক পয়েন্ট বা কিওয়ার্ড। ইটস রেপুটেশন, এটা কার রেপুটেশন? এই যে কমা দেয়া না, তার মানে রয়্যাল কলেজ অফ আর্টকে নিয়ে একটু কি বলে ইনফরমেশন দেওয়া থাকবে। সো ইটস রেপুটেশন ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট। এটার এই কলেজের রেপুটেশনের কথা, অর্থাৎ মান সম্মানের কথা, বা কলেজের যে আসলে মান ছিল তখন কেমন মান ছিল, এটার স্কাল্পচারের টিচিংয়ের যে মান সেটা ছিল অনেক মানে উন্নত, এক্সিলেন্ট ছিল। অলরাইট, 4 নম্বর কোশ্চেনে আসি। মোর বিকেম অ্যাওয়ার অফ অ্যানশিয়েন্ট স্কাল্পচার। অ্যানশিয়েন্ট স্কাল্পচার কি? অ্যানশিয়েন্ট বলতে বোঝায় ওল্ড। অ্যানশিয়েন্ট বলতে কি বোঝায়? অ্যানশিয়েন্ট বলতে বোঝায়, আমি একটু এদিকে একটু লিখিয়ে নিচে এসে, যে অ্যানশিয়েন্ট শব্দটা হচ্ছে ওল্ড। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই যে আপনারা যখন কোনো ধরনের এরকম নতুন নতুন শব্দ পাবেন, সেগুলো কাইন্ডলি আশেপাশেই সিনোনিমগুলো, সহজ সিনোনিম যেটা দিয়ে আপনি মাথায় রাখতে পারবেন, এমন সহজ সিনোনিম লিখে রাখবেন। তো মোর কি করেছিল? মোর বিকেম অ্যাওয়ার। অ্যাওয়ার মানে কি? মানে ওইটা নিয়ে তার হচ্ছে কি বলে আগ্রহ, বা ওইটা নিয়ে চিন্তিত হওয়া, এরকম টাইপের বোঝায়। সো অ্যানশিয়েন্ট স্কাল্পচার নিয়ে তার যে চিন্তা বা আগ্রহ, অ্যানশিয়েন্ট স্কাল্পচার অ্যাজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম। আচ্ছা, লন্ডন মিউজিয়াম ভিজিট করার ফলে আসলে সে কি করেছিল, তার মধ্যে কি হয়েছিল? অ্যানশিয়েন্ট স্কাল্পচার নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছিল, বা একটা চিন্তা তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? কিসের রেজাল্টে? অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়াম ভিজিটের ফলে। ট্রোকেডেরো মিউজিয়ামস মায়ান স্কাল্পচার। ওকে, সো দ্য ট্রোকেডেরো মিউজিয়াম, এটা হচ্ছে একটা মিউজিয়াম, সেটার মায়ান স্কাল্পচার। মায়ান স্কাল্পচারটা কি? একটা স্কাল্পচারের নাম, মায়ান স্কাল্পচার। অ্যাট্রাক্ট করেছিল, অ্যাট্রাক্টেড লটস অফ পাবলিক ইন্টারেস্ট। পাবলিকের যে ইন্টারেস্ট সেটাকে অ্যাট্রাক্ট করেছিল। ওকে, মোর থট দ্য মায়ান স্কাল্পচার্স। ওই স্কাল্পচারটার নাম কি ছিল? মায়ান। মোর কি চিন্তা করেছিল? দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ইন সার্টেন রেসপেক্টস টু আদার স্টোন স্কাল্পচার। ওকে, সো অন্যান্য স্টোন স্কাল্পচারের সাথে এই মায়ান স্কাল্পচারের কি রয়েছে? মিল রয়েছে। তাই তো বোঝায় যে মোর চিন্তা করেছিল যে মায়ান স্কাল্পচারটা আসলে অন্যান্য স্টোন স্কাল্পচারের সাথে এটার অনেক মিল রয়েছে, সিমিলার ছিল। দ্য আর্টিস্ট হু বিলংড টু ইউনিট 1। সো এটা একটা নাম, এটা একটা নাউন, ক্যাপিটালে লেখা। আর্টিস্ট, কিছু আর্টিস্টের কথা বলা হচ্ছে যারা কিনা বিলং করতো কোথা থেকে? এই যে ইউনিট 1 থেকে বিলং করতো। who belonged to Unit 1 wanted to make modern art. তারা আসলে কি চেয়েছিল? তারা চেয়েছিল মডার্ন আর্ট আর আর্কিটেকচার অ্যান্ড আর্কিটেকচার মোর পপুলার। তারা এটাকে আরও পপুলার বানাতে চেয়েছিল, মডার্ন আর্ট এবং আর্কিটেকচারকে। ওকে, সো এটা ছিল আমার কোশ্চেনগুলোর আমি কিওয়ার্ড নিয়েছি। এখন কিন্তু আমার মাথার মধ্যে আছে যে কোশ্চেন আসলে কী কী চাচ্ছে, কী কী জিনিস জানতে চাচ্ছে, কোন কোন বিষয়গুলো আমি আসলে প্যাসেজে গিয়ে বেশি ফোকাস দিব, সেগুলো আমার কোশ্চেনের মধ্যে থেকে আমি সুন্দর মতো পিক করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সলভ করব।
দেখি আমার যে টিপসগুলো সেটার সাথে মিলে কিনা। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। আচ্ছা, মোর তাই করেছিল যা তার বাবা চেয়েছিল। এখন আমরা পড়ি। হেনরি মোর ওয়াজ বর্ন অন ক্যাসেলফোর্ড, এ স্মল টাউন নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। এই দেখেন এখানে হচ্ছে একটা কমা আছে। সো নর্মালি এই ধরনের কমার পরে কি থাকে, কিছু এক্সট্রা ইনফরমেশনস থাকে। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশনস আছে। কি সম্পর্কে আছে? এই ক্যাসেলফোর্ড সম্পর্কে, এই জায়গা সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন। হি ওয়াজ দ্য 7th চাইল্ড অফ রেমন্ড মোর। সো রেমন্ড মোরকে, রেমন্ড মোর হচ্ছে তার বাবা, অ্যান্ড হিজ ওয়াইফ ম্যারি বেকার, ওকে, তার মা। He studied at Castleford Grammar School from 1909 to 1915, where his early interest in art was encouraged by his teacher Alice Gostick. Okay, এখন পর্যন্ত আমি তার স্কুল ছেড়ে টেড়ে দেওয়া এগুলো পাচ্ছি না। আফটার লিভিং স্কুল পেয়ে গেছি। কি বলেছে? আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার পরে আসলে সে কি করেছে? মোর হোপড টু বিকাম এ স্কাল্পচার। মোর কি হতে চেয়েছিল? একজন স্কাল্পচার হতে চেয়েছিল। বাট, এই যে বাট, এই জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসকে একটু মাথায় রাখবেন। এই যে বাট, বাট দিয়ে এখানে কথার মধ্যে একটা টুইস্ট নিয়ে আসবে যে সে স্কাল্পচার হতে চেয়েছিল, বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ দ্যাট হি ট্রেন্স অ্যাজ এ স্কুল টিচার। সো সে কি করেছিল? সে যে স্কাল্পচার হতে চেয়েছিল সেটাকে সে আসলে, সে, এটা তার ইচ্ছা ছিল, এটা সে চেয়েছিল। এটা কি করেছিল? এটা সে চেয়েছিল, স্কাল্পচার হতে সে চেয়েছিল। কিন্তু তার বাবার উইশ পূরণের জন্য সে আসলে কোথায় ভর্তি হয়েছিল? সে ট্রেনিং নিয়েছিল অ্যাজ এ স্কুল টিচার। এখন আমাকে বলেন, তার বাবা যেটা চেয়েছিল সেটাই সে করলো না? সে তো স্কাল্পচার হতে চাইছিল, কিন্তু তার বাবা কি বলছে? যে না, তার বাবার ইচ্ছা ছিল যে সে হচ্ছে স্কুল টিচার হবে বা কিছু একটা। সো এই যে বাবার উইশ পূরণের জন্য সে ট্রেনিং নিয়েছিল। কিসের ট্রেনিং নিয়েছিল? স্কুল টিচারের। সো আমার প্রথমটা ছিল অন লিভিং স্কুল মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। এখন এইখানে যা বলা হচ্ছে প্যাসেজের মধ্যে ঠিক সেই ইনফরমেশনই দেওয়া আছে, সেম টু সেম ইনফরমেশন দেওয়া আছে, অর্থের মিল আছে, অ্যাট দ্য সেম টাইম সব কিছুই মিল আছে। সো ডেফিনেটলি এটা হচ্ছে ট্রু। চোখ বন্ধ করে এটা হচ্ছে ট্রু। আমরা যাই পরেরটায়, এটা আমার শেষ। ওকে, নেক্সট কি বলেছিল? যে সে স্কাল্পচার নিয়ে পড়া শুরু করেছিল ফার্স্ট টাইমে কোথায়? লিড স্কুল অফ আর্টে। আমরা একটু খুঁজি লিড স্কুল অফ আর্ট কোথায়। He had to abandon his training. Abandon মানে কি? Abandon মানে হচ্ছে ছেড়ে দেয়া, বাদ দেয়া। So abandon his training in 1917. 1917 সে তার এই যে স্কুল টিচারের যে ট্রেনিংটা সেটা সে ছেড়ে দেয়। When he was sent to France to fight in the First World War. Okay. After the war, Moore enrolled at the Leeds School of Art. Okay, Moore কোথায় enroll করলো? Leeds School of Art, where he studied for 2 years, 2 বছরের জন্য সে সেখানে পড়ালেখা করেছিল। ইন হিজ ফার্স্ট ইয়ার হি স্পেন্ড, ওইখানে কি ছিল? ফার্স্ট টার্মে সে কি নিয়ে পড়ালেখা করেছে? পড়ালেখা শুরু করেছিল স্কাল্পচার নিয়ে। আর এখানে কি দেয়া? ইন হিজ ফার্স্ট ইয়ার হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং। সে তার মোস্ট অফ হিজ টাইম, সে তার বেশিরভাগ সময় কিসে পার করেছে? ড্রয়িংয়ে পার করেছে। আর আমার প্যাসেজে কি দেওয়া ছিল? যে সে তার ফার্স্ট টার্মের যে স্টাডি সেটা শুরু করেছিল কি দিয়ে? স্কাল্পচার দিয়ে, লিডস স্কুল অফ আর্টে। আর এখানে আমি কি পেলাম? যে সে তার ফার্স্ট ইয়ারে ওই একই স্কুলে, লিডস স্কুল অফ আর্ট, ওই সেম স্কুলেই সে শুরু করেছিল। ফার্স্ট ইয়ারের কথাও আছে, শুধু তার যে পড়ার সাবজেক্ট সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, সে পড়েছে ড্রয়িং। সে তার ফার্স্ট ইয়ার পুরোটাই পার করেছে ড্রয়িং দিয়ে। আচ্ছা দেখি সেকেন্ড ইয়ার সে আসলে স্কাল্পচার করেছে কিনা, যদিও ফার্স্ট ইয়ারের কথাই আমার কোশ্চেনে আছে। Although he wanted to study sculpture, no teacher was appointed until the second year, until his second year. Okay, তার সেকেন্ড ইয়ার পর্যন্ত আসলেই কোনো কি ছিল না, স্কাল্পচারের কোনো টিচারই ছিল না। সো ফার্স্ট ইয়ারে সে কি পড়েছে? ফার্স্ট ইয়ারে সে ড্রয়িং নিয়ে অনেক বেশি সময় দিয়েছে, ড্রয়িংয়ে অনেক বেশি সময় দিয়েছে, ড্রয়িং নিয়ে সে পড়ালেখা করেছে। সো এখানে সব ইনফরমেশনই আছে, কিন্তু কি আছে? উল্টো ইনফরমেশন। সে এই স্কুলেই পড়েছে, সে অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট ইয়ারের কথাও আছে, কিন্তু সাবজেক্টের মিল নাই। সো এটা কি হবে? এটা হবে ফলস। নট গিভেন তো না, কারণ ইনফরমেশন তো আমার আছে, এমন তো না আমার মেইন ইনফো পুরোপুরি ভিন্ন না, আমার তো মেইন ইনফো ভিন্ন না, বা ইনফরমেশন তো আছে এখানে, এমন তো না যে ইনফরমেশন নাই। অলরাইট, সো
থার্ড কোশ্চেনে ছিল যে সে তার রয়্যাল কলেজ অফ আর্টে সে তার যে স্টাডি সেটা শুরু করেছিল যখন, তখন এই কলেজের যে রেপুটেশন ছিল স্কাল্পচারের যে টিচিংয়ের রেপুটেশন সেটা অনেক এক্সিলেন্ট ছিল। ওকে ফাইন, আমরা খুঁজি দেখি তাই এই কলেজের রেপুটেশন নিয়ে কথাবার্তা আছে কিনা একটু দেখি। অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইয়ার হি পাসড দ্য স্কাল্পচার এক্সামিনেশন অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড স্কলারশিপ টু দ্য, আচ্ছা সে স্কলারশিপ পেয়েছিল কোথায়? রয়্যাল কলেজ অফ আর্ট ইন লন্ডন। ওকে, ইন সেপ্টেম্বর 1921 he moved to London and began 3 years of advanced study in sculpture. কোথাও এখনো এই যে রয়্যাল কলেজ অফ আর্ট, এই রয়্যাল কলেজ অফ আর্টের রেপুটেশন নিয়ে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। Alongside the instruction he received at the Royal College, Moore visited many of the London museums, particularly the British Museum. এখন আমি চলে গেছি মিউজিয়ামের দিকে। আমার কলেজ নিয়ে শুধুমাত্র কি বলা যে এই কলেজে সে একটা স্কলারশিপ পেয়েছিল এবং সেই স্কলারশিপটার যে মানে আর কি তাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল সেটা বলেছিল। সে যে স্কাল্পচার এক্সামিনেশনে পাশ করেছিল সেই স্কাল্পচার এক্সামিনেশনের কথাটা এখানে বলা আছে যে স্কাল্পচার এক্সামিনেশনে সে পাশ করেছিল, কিন্তু এই রয়্যাল কলেজ অফ আর্ট ইন লন্ডন এইটার যে রেপুটেশন সেই রিলেটেড কোনো কথাই নাই। টিচিং অফ স্কাল্পচার এই রিলেটেড কোনো ইনফোই নাই, টোটালি ভিন্ন একটা ইনফো দেয়া। সো বোঝাই যাচ্ছে যে এটা কি হবে, ফার্স্ট ওয়ান ছিল আমার ট্রু, সেকেন্ড ওয়ান ছিল আমার ফলস, অ্যান্ড থার্ড ওয়ান আমি কি পাইলাম? থার্ড ওয়ান পেলাম নট গিভেন। নট গিভেন কেন? কারণ আমার ইনফরমেশন টোটালি ভিন্ন দেয়া। আমার এই যে রেপুটেশনের কোনো কথাই নেই। 4 নম্বরে কি বলেছিল যে সে অ্যানশিয়েন্ট স্কাল্পচার নিয়ে অনেক বেশি অ্যাওয়ার্ড ছিল, অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, অনেক বেশি তার আগ্রহ ছিল। কেন আগ্রহ ছিল? কারণ সে লন্ডন মিউজিয়াম ভিজিট করেছিল, সেটার ফলে তার আগ্রহটা সৃষ্টি হয়। ওকে, সো আমরা পেয়ে গিয়েছিলাম যে লন্ডন মিউজিয়াম ভিজিটের কথা, যে মোর ভিজিটেড মেনি অফ দ্য লন্ডন মিউজিয়ামস, পার্টিকুলারলি দ্য ব্রিটিশ মিউজিয়াম, which had a wide-ranging collection of ancient sculpture. ওকে, যেখানে অনেক কি আছে? ancient sculpture আছে। During these visits, আচ্ছা এই যে এই ভিজিটের সময় আসলে কি হয়েছিল? এই ভিজিটের সময় he discovered the power and beauty of ancient Egyptian and African sculpture. As he became increasingly interested in these primitive forms of art. So primitive forms of art বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই যে অ্যানশিয়েন্ট যেই স্কাল্পচারগুলা সেগুলোর কথা বলা হচ্ছে। সেখানে তার কি ছিল? ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ছিল, সে তার অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আর কেন ইন্টারেস্ট ছিল? জাস্ট বিকজ সে কোথায় ভিজিট করেছিল? লন্ডন মিউজিয়াম ভিজিট করেছিল। লন্ডন মিউজিয়ামে এই অ্যানশিয়েন্ট স্কাল্পচারগুলো ছিল, এগুলোর প্রতি তার প্রচুর পরিমাণে ইন্টারেস্ট বেড়ে যায়। হি টার্নড অ্যাওয়ে ফ্রম ইউরোপিয়ান স্কাল্পচার ট্রেডিশন। সে ইউরোপিয়ান স্কাল্পচার ট্রেডিশনের দিকে আসলে তার যে ফোকাস সেটা পুরোপুরিভাবে চলে আসে। তাহলে কি বলা যায়? 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা অবভিয়াসলি হবে ট্রু, কারণ তথ্য তো ঠিক আছে। সে লন্ডন মিউজিয়াম ভিজিট করছিল বলেই তো তার হচ্ছে অ্যানশিয়েন্ট স্কাল্পচারের প্রতি এত বেশি ইন্টারেস্ট ছিল, এত বেশি সে অ্যাওয়ার্ড ছিল এই জিনিসটা নিয়ে। ওকে, 5-এ ছিল একটা মিউজিয়ামের নাম ছিল যেখানে একটা স্কাল্পচার ছিল যেটা আসলে পাবলিকের যে ইন্টারেস্ট সেটাকে অ্যাট্রাক্ট করেছিল, পাবলিককে অ্যাট্রাক্ট করেছিল। এখন আমরা এটা খুঁজি। After graduating, Moore spent the first 6 months of 1925 traveling in France, where he visited the Trocadero Museum in Paris. He was impressed by a cast of Mayan, Mayan, একটা স্কাল্পচারের আসলে নাম। মোর অনেক বেশি ইমপ্রেসড হয়েছিল এই মায়ান স্কাল্পচারের কাস্ট দেখে, মানে এটা কীভাবে তৈরি করা হয়েছিল সেটা দেখে সে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে গিয়েছিল। স্কাল্পচার অফ দ্য রেইন স্পিরিট। ওকে, এটা একটা হচ্ছে রেইন স্পিরিট, এটার ইনফরমেশন দেওয়া হচ্ছে স্কাল্পচারটা আসলে কী নিয়েছিল এরকম। It was a male reclining figure with its knees drawn up together and its head at a right angle to its body. এটা ওই মায়ান স্কাল্পচারের কিছু ইনফরমেশন দিল যে এই স্কাল্পচারটা আসলে কী ছিল। Moore became fascinated with this stone sculpture. মোর কি হয়ে গিয়েছিল? অনেক বেশি ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিল, মানে অনেক কি বলে খুব মানে দেখে খুব চমৎকৃত হয়ে গিয়েছিল যে জিনিসটা এত সুন্দর, এই স্টোন স্কাল্পচার। ওকে, সো এই জিনিসটাকে এটা ছিল একটা স্টোন স্কাল্পচার, এটা একটু মনে রাখবেন, এটা একটা স্টোন স্কাল্পচার। ওকে, এখন আমার কথা হচ্ছে এই পুরাটা এই জায়গায় এই যে ট্রোকেডেরো মিউজিয়াম, মায়ান স্কাল্পচার, সব জায়গাটার মধ্যে আমরা কি কোথাও পাবলিকের ইন্টারেস্ট খুঁজে পাইছি? আমরা হ্যাঁ, ট্রোকেডেরো মিউজিয়াম আছে, কিন্তু পাবলিকের ইন্টারেস্ট এরকম কিছু পাইছি না। তার মানে কি? ভিন্ন ইনফরমেশন দেয়া, রাইট? পাবলিকের ইন্টারেস্টকে অ্যাট্রাক্ট করছে এমন কোনো কথা আমার কাছে নাই। সো ডেফিনেটলি এটা হচ্ছে একটা
ভিন্ন ইনফরমেশন। সো যখন ভিন্ন ইনফরমেশন থাকে তখন কি হয়, তখন হয় নট গিভেন। সো 5 নাম্বার আমার নট গিভেন, কারণ এটা যে আসলে পাবলিকের ইন্টারেস্টকে অ্যাট্রাক্ট করেছে এমন কোনো কথা নাই। হ্যাঁ, মুর অনেক বেশি ইন্টারেস্টেড ছিল এমন কথাবার্তা, কিন্তু পাবলিকের ইন্টারেস্টকে অ্যাট্রাক্ট করছে এমন কোনো কিছু তো নাই। আমার তো এখানের সাথে মানে মিলল না, আমার তো টোটালি ভিন্ন ইনফরমেশন দেয়া। সো সেটা হবে কি নট গিভেন। আসি 6 নম্বরে, যে মুর কি ভেবেছিল যে মায়ান স্কাল্পচারটা হচ্ছে অন্যান্য স্টোন স্কাল্পচার, ওই যে উপরে বলেছিলাম যে স্টোন স্কাল্পচারটা একটু মনে রাখবেন, অন্যান্য স্টোন স্কাল্পচারের সাথে সিমিলার, মোটামুটি সেম জিনিস। আসলে কি মুর সেটা ভেবেছিল? আচ্ছা দেখে, মুর became fascinated with this stone sculpture which he thought had a power and originality that no other, আচ্ছা, that no other stone sculpture possessed, যেটা অন্য কোনো স্টোন স্কাল্পচারে নেই। আমার এখানে কি বললো, যে মুর বলেছে যে অন্যান্য স্টোন স্কাল্পচারের মতোই এটা, মানে এটার মধ্যে সিমিলারিটি আছে। বাট এখানে প্যাসেজে কি বলছে, যে মুর ভেবেছে যে এটার পাওয়ার আর অরিজিনালিটি এমন ছিল যেটা অন্য কোনো স্টোন স্কাল্পচারে নেই। টোটালি এটা কি একটা অন্যরকম স্টোন স্কাল্পচার, যেটা আসলে সবগুলোর সাথে মিলে না। সো এটা কি হবে, 6 নম্বর হবে ফলস, কারণ মুর যেটা বললো সেটা তো হলো না। মুর যেটা এখানে ভাবলো, উপরে ভাবলো, সেম জিনিস না, এটা তো সিমিলার না, তাই না? ওকে, 7 নম্বরটা খুঁজি, যে একটা আর্টিস্টের মানে গ্রুপের কথা বলা হচ্ছে যাদের নাম ছিল ইউনিট 1। তারা আসলে কি চেয়েছিল, মডার্ন আর্ট আর আর্কিটেকচার যেটা, সেটার জন্য অনেক বেশি পপুলার হয়। ওকে, সো এই পর্যন্ত পড়লাম। হি হিমসেলফ স্টার্টেড কার্ভিং এ ভ্যারাইটি অফ সাবজেক্টস ইন স্টোন ইনক্লুডিং ডিপিকশন অফ রিক্লাইনিং ওমেন, মাদার অ্যান্ড চাইল্ড। আচ্ছা, সে যা যা আসলে বানাইতে চাইছিল সেটার কথা বললো, সে কি শুরু করেছিল। ওকে, আমার খোঁজার কথা কি, ওই যে ইউনিট 1, তারপর আর্কিটেকচার, মডার্ন আর্ট, এগুলো আমি খুঁজবো। মোরস এক্সেপশনাল ট্যালেন্ট soon gained recognition, and in 1926 he started work as a sculpture instructor at the Royal College. In 1933 he became a member of a group of young artists called Unit 1. Okay, so Unit 1 হচ্ছে একটা young artistদের একটা গ্রুপ, সেটার মেম্বার ছিল মুর। এই গ্রুপের আসলে উদ্দেশ্য কি, ইউনিট 1 এদের আসলে উদ্দেশ্যটা কি ছিল? দ্য এইম, এই যে পেয়ে গেছি, যে এদের উদ্দেশ্য কি ছিল। দ্য এইম of the group was to convince the English public. English public বলতে আসলে কি বোঝানো হচ্ছে, মানে ইংল্যান্ডের মানুষজনদেরকে বোঝাচ্ছে। সো এই গ্রুপের লক্ষ্য ছিল was to convince the English public of the merits of the emerging international movement in modern art and architecture. ওকে, ইন্টারন্যাশনাল মুভমেন্ট, মুভমেন্ট বলতে আসলে কি বোঝায়? মুভমেন্ট বলতে আসলে বোঝায় যে কোনো একটা কিছু নিয়ে আন্দোলন করা, অথবা কোনো একটা কিছু নিয়ে মানুষের প্রতি যে অ্যাওয়ারনেস, সেগুলো আসলে তৈরি করা। সো মুভমেন্ট তারা আসলে তৈরি করতে চেয়েছিল, ইন্টারন্যাশনাল একটা আন্দোলন তৈরি করতে চেয়েছিল, কি নিয়ে? মডার্ন আর্ট নিয়ে এবং আর্কিটেকচার নিয়ে, রাইট? তারা ইংলিশ পাবলিকদেরকে কনভিন্স করার ট্রাই করতেছিল যাতে তারা কি করে, যে একটা মুভমেন্টে যোগ দেয়। এখন মুভমেন্টে যদি কেউ যোগ দেয়, ডেফিনেটলি সেই জিনিসটা কি হয়, ইন্টারন্যাশনাল বলতে কি, এটা আসলে সব জায়গার সব মানুষ এই জিনিসটা সম্পর্কে তাহলে জানবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ফিলিস্তিনের যে ব্যাপারটা, সো সেখানে কি মুভমেন্টের কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছে, এটা পপুলার হয়েছে। সো এখানেও সেম জিনিস, তারা চাচ্ছিল যে একটা মুভমেন্ট যেন করে, ইন্টারন্যাশনাল মুভমেন্ট যেন করে, কেন? যাতে করে মডার্ন আর্ট আর আর্কিটেকচারটা কি হয়, ইন্টারন্যাশনাল মুভমেন্ট করলে ডেফিনেটলি এগুলো কি হয়ে যাবে, এগুলো ডেফিনেটলি পপুলার হয়ে যাবে। আর নিচে কি বলেছিল, সেটাই বলেছিল, দ্য আর্টিস্ট হু বিলংস টু ইউনিট 1 ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচার মোর পপুলার। তারা এটাকে মোর পপুলার বানাতে চেয়েছিল। সো দ্য সেম থিং, ডেফিনেটলি তাহলে সেটা কি হবে, এটা হবে ট্রু। আশা করি ট্রু ফলস কীভাবে আসলে আমরা সলভ করব সেটা আজকে ক্লিয়ার করতে পেরেছি। ট্রু ফলস সলভ করা আসলে খুব কঠিন কিছু না। ট্রু এর বেলায় সবসময় চেষ্টা করবেন অর্থের মিল আছে কিনা, সিনোনিমগুলো একটু ভালো মতো পিক করার ট্রাই করবেন, লাইনটাকে একটু ভালো মতো পড়বেন, তাহলেই আপনি খুঁজে পাবেন। ফলসের বেলায় আমরা দেখব যে ইনফরমেশনটা তো পেলাম, কিন্তু ইনফরমেশনটা কি সম্পূর্ণ পেলাম, নাকি অর্ধেক পেলাম, নাকি ঠিক পেলাম না ভুল পেলাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যখন দেখবেন আপনি ইনফরমেশন পেয়েছেন, বাট সেটা কি পেয়েছেন, ভুল পেয়েছেন, বিপরীত পেয়েছেন। কি পেয়েছেন? বিপরীত। ইনফো আছে, বাট ইনফো কেমন আছে, ইনফোগুলো টোটালি হচ্ছে অপোজিট আছে। ইনফো যদি টোটালি অপোজিট ইনফো হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে সহজে ফলস, কারণ আমার ইনফো আছে বাট কি আছে, অপোজিট আছে। আর নট গিভেনের বেলায় কি হবে, দুই একটা সহজভাবে যদি বলি, প্রশ্নের যে লাইনটা, সেই লাইনের মধ্যে কিছু কিছু ইনফো থাকবে, কিছু কিছু ইনফো টোটালি নাই।
ভিন্ন পাবেন না, ওই ইনফরমেশন পাবেনই না। যখন আপনারা ইনফরমেশন এরকম দেখলেন যে রয়্যাল কলেজ আছে উপরে, আবার হচ্ছে মোর এখানে পড়ালেখা শুরু করছে, এতটুকু আছে, কিন্তু এটার যে রেপুটেশন, টিচিং স্কাল্পচার, এখানে স্কাল্পচারটা এমনভাবে পড়াইতো যেটার রেপুটেশন অনেক এক্সিলেন্ট ছিল, এই কথা তো উপরে কোথাওই নাই। তার মানে কি, কিছু ইনফরমেশন আছে, কিছু ইনফরমেশন নাই। 40-60 হতে পারে, 50-50 হতে পারে, 50 আছে 50 নাই। সো তখন আমরা সেটাকে বলবো নট গিভেন। সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, যেটা ফলস হবে না কি হবে, সেটা হবে নট গিভেন। আর সিনোনিমগুলো আসলে কিভাবে পড়বেন সেটা তো আমি বলে দিলাম, যে চেষ্টা করবেন সহজ সহজ সিনোনিম মনে রাখার, যাতে করে শব্দটা আপনাদের মাথায় থাকে। প্যাসেজ একটু বেশি বেশি পড়বেন, যাতে করে আপনাদের যে রিডিং পড়ার ক্ষমতা সেটা বাড়ে। প্রতিদিন একটা করে টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, এভরি সিঙ্গেল ডে একটা করে টেস্ট, ফুল টেস্ট দিবেন, যাতে করে আপনি যদি 3টা প্যাসেজ পড়েন, 3টা প্যাসেজ যখন আপনি বুঝে পড়বেন, তখন আপনার পড়ার যে ইমপ্রুভমেন্ট সেটা এমনিতেই হয়ে যাবে, পড়ার যে গতি সেটা বাড়তে থাকবে। আর যেই কিওয়ার্ডগুলো সেগুলো খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে হবে, প্রশ্নের মধ্যে কিওয়ার্ড ভালো মতো দাগাতে হবে। আশা করি আমার এই ভিডিও দেখার পর ট্রু ফলস নট গিভেনের যে প্যাচ, যে ভেজাল, এই যে 3 জনের যে ভেজাল, 3 জনের যে প্যাচ, সেটা নিয়ে কনফিউশন থাকবে না। এটা নিয়ে কনফিউশন একদম ক্লিয়ার করে দিতে পেরেছি। এর পরবর্তী ভিডিও হবে আমার রিডিংয়েরই, যেহেতু রিডিংটা আসলে একটু বেশি ডিফিকাল্ট হয়, রিডিংটা ক্র্যাক করা অনেক বেশি পরিমাণে ঝামেলার জিনিস হয়, টাইম নিয়ে অনেক ঝামেলা হয়, প্রশ্ন নিয়ে ঝামেলা হয়, আবার এখানে প্রশ্নের সেগমেন্টটা অনেক বেশি। সো রিডিংয়ের ভিডিওগুলোই আমি আগে দেওয়ার চেষ্টা করব। আমার নেক্সট ভিডিও হতে পারে গ্যাপ ফিলিং নিয়ে, তো আমি নেক্সট ভিডিও গ্যাপ ফিলিং নিয়ে দিব। আর আবারও বলি, আমার প্রাইভেট ব্যাচে যদি কেউ পড়তে চান, নেক্সট প্রাইভেট ব্যাচ শুরু হবে জুন থেকে। সো সে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও চাইলে আপনারা ডিরেক্টলি টেক্সট দিতে পারেন, কল দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাইট উইথ ইউর ফিয়ার্স আনটিল ইউ সাকসিড। সো হাল ছাড়া যাবে না। আল্লাহ হাফেজ।